হ্যালো হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে। আহ, সব সময়ের মতো এবারও তোমাদের কেমিস্ট্রি ক্লাসে আমি আছি, শেখ মোহাম্মদ আরমান। তো বেসিক্যালি আমি আগেই একটু অ্যাপোলজি নিয়ে নিই তোমাদের কাছ থেকে, যে গত লেকচারটা তোমাদের অনেকের অনেকের অনেক মাথার উপর দিয়ে গেছে। সো বেসিক্যালি ওটাই ছিল আমাদের মাথার উপর দিয়ে যাওয়া শেষ লেকচার। ইনশাল্লাহ কেমিস্ট্রিতে আগামী যতগুলো লেকচার হবে, অ্যাটলিস্ট আমার পার্টটুকু এখানে মাথার উপর দিয়ে যাওয়ার মতো আর কোনো লেকচার থাকবে না। তো এটা আসলে দরকার ছিল, কারণ আমি আসলে আগের দিনই কিছু মোটিভেশনাল পোস্ট দিয়ে রাখছিলাম যে ঘটনাগুলো আসলে কি, কে সব কেমিস্ট্রি আসলে সবকিছু ইজি না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেটাই আমরা বলি বলি বায়োলজি যেটাই আমরা বলি, সবকিছু আসলে ইজি হয় না, কিছু জিনিসপত্র একটু কঠিন হয় এবং এগুলোকে মেনে নিয়ে আমাদের জীবনে আগাইতে হয় আর কি। ওকে, মানে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। ওকে, আচ্ছা। তো এখন আমরা যেটা করব আজকে, আমরা হাইড্রোজেন পরমাণু সম্পর্কে আইডিয়া নিব, যেটা আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স অংশ যেটা আছে, অর্থাৎ আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারের যে দুইটা অংশ আমাদের সিলেবাসের মধ্যে বর্তমানে রয়ে গেছে, একটা হচ্ছে দ্রাব্যতার অংশ, একটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন অংশ। সেই অ্যাটমিক স্ট্রাকচার অংশের লাস্ট লেকচার হচ্ছে আজকে। আজকে আমাদের বেসিক্যালি গত লেকচারে আমাদের যে কঠিন কঠিন কথাগুলো ছিল, সেই কথাগুলো বেসিক্যালি একটু কাজে লাগবে। যে আমরা যারা গত ক্লাসটা করছি, যদিও গত ক্লাসটা একটু এক্সটেন্ডেড ক্লাস বা অপশনাল টাইপের ক্লাস ছিল, সো যারা গত ক্লাসটা করছি তাদের আজকের ক্লাসটা তো অবভিয়াসলি বুঝবো, কোনো সমস্যা নেই। বাট যারা আমরা আগের ক্লাসটা করি নাই, তাদের জন্য আমি কিছু রিভিশন আমি একটু ব্যবস্থা করছি আর কি। অর্থাৎ আমি এখানে কিছু পয়েন্ট, কি পয়েন্ট আমি একটু বলে দিব, সেই কি পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে আমরা আজকের ক্লাসটা পরিচালনা করব। ওকে, সো আমি আমি আশা করি প্ল্যানিংটা বুঝাতে পারলাম। তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দাও কে কে আসো আমাদের সাথে। মাত্র 42 জন দেখতেছে এখন, ও না সরি 42 জন, সরি সরি 450, সরি। তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দাও যে কে কে আমাদের সাথে আসো আর কি, তাহলে আমি তোমাদের রেসপন্স অনুযায়ী আমি ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারেক আর সাইদ। ওকে। আচ্ছা, আসলে বেশি বেশি একটা ভালো নয়, আমার ঠান্ডা লাগছে, আমার গলা শুনে হয়তো বুঝতে পারতেছো, এবং কথা বলতে একটু কষ্ট হইতেছে। ওকে, ওয়ালাইকুম সালাম। হৃদয়, কি অবস্থা? ওকে, কাশফি আসো। আসসালামু আলাইকুম নাহিয়ান ভাই। ওকে, নাহিয়ান ভাইও চলে আসছে। তোমরা, আমরা সবাই এখন নাহিয়ান ভাইয়ের কাছ থেকে, না থাক, না বলি এখন, পরে। ওকে, গুড ইভিনিং। গুড ইভিনিং। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, আমরা অনেকেই চলে আসছি। সো গ্রেট। মোটামুটি 550 জনের প্লাস আমরা ক্লাসে অলরেডি জয়েন করে ফেলেছি। সো বাকিরাও জয়েন করি, যারা যারা জয়েন করি নাই আমরা যারা জয়েন করছি, যারা জয়েন করা বাকি আছে ওদেরকে একটু মেনশন করে আমরা ক্লাসে জয়েন করতে বলি, কারণ আমাদের ক্লাস এখনই শুরু হয়ে যাবে, উইদিন 30 or 40 সেকেন্ডস। ওকে। ওকে, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি, খারাপ না। শরীর মানে গলাটা একটু বসে আছে আর কি, ঠান্ডা লাগছে। ওকে, আচ্ছা, গ্রেট। ওরে বাবারে বাবা, পোলাপান তো ইসের ভিডিও দেখা শুরু করে দিছে। ওকে, আচ্ছা, গ্রেট। সো আমরা তাহলে আজকে একটু শুরু করি। তো আমরা গতদিন শেষ করছিলাম কোথায়, এটা একটু আমরা বলে নেই। গতদিন আমরা শেষ করছি, আমরা এটা বলে শেষ করছি যে কোয়ান্টাম মেকানিক্সে কোনো একটা বস্তুর, যদি আমাদের কোনো একটা কোয়ান্টাম বস্তু, অবভিয়াসলি যেমন ধরো একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের আমাদের যদি অবস্থা বর্ণনা করতে হয়, তাহলে আমাদের একটা ফাংশন সলভ করতে হয়। সেই ফাংশনটা হচ্ছে সাই বা ওয়েভ ফাংশন বা তরঙ্গ ফাংশন। এই ফাংশনটা বেসিক্যালি অবস্থানের উপরে ডিপেন্ড করে, এক্স ওয়াই জেড এর উপরে ডিপেন্ড করে। কিন্তু আমরা দেখাইছিলাম এটা শুধুমাত্র এক্স অক্ষের উপরে ডিপেন্ড করে, বাট 3 ডিমেনশনাল স্পেস যদি চিন্তা করি, তাহলে তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে, এক্স ওয়াই জেড। সো এই সাইটা, এটা নির্দিষ্ট কিছু মান নিয়ে থাকতে পারে, ওর যে কোনো মান হইতে পারে না। তো যে নির্দিষ্ট মানগুলো নিয়ে এসে থাকতে পারে, সেই নির্দিষ্ট মানগুলোকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা এন। এবং আমরা দেখাইছিলাম যে গতদিন আমরা যে প্রবলেমটা সলভ করছি, সে গতদিনের প্রবলেমে আমরা একটা কোয়ান্টাম সংখ্যা ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে এন। একটা কোয়ান্টাম সংখ্যা ছিল, যে কোয়ান্টাম সংখ্যার মান 1 2 3 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। সো এটা আমাদের সাই এর প্রথম পরিচয়। সাই একটা ওয়েভ ফাংশন, যে নির্দিষ্ট কিছু সংখ্যার উপরে নির্ভর করে, যে নির্দিষ্ট কিছু সংখ্যার উপরে সাইটা নির্ভর করে, তাকে আমরা বলি এন বা কোয়ান্টাম সংখ্যা। এবং শুধুমাত্র যে সাই নির্দিষ্ট কিছু সংখ্যার উপরে বা কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে তা না, যে কণাটার জন্য আমরা তরঙ্গ ফাংশন ডিফাইন করতেছি, সেই কণাটার শক্তি ই, এটাও আসলে কতগুলো কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের গতদিনে যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমে আমাদের এই শক্তিটা এন এর একটা ফাংশন হিসেবে ছিল আর কি, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার একটা ফাংশন সে ছিল। সো এখানে যে কোয়ান্টাম সংখ্যা যেটা আমরা দেখতেছি এন, এই কোয়ান্টাম সংখ্যার মান নির্দিষ্ট কিছু ধ্রুবক হতে পারে। নির্দিষ্ট ধ্রুবকগুলো কি কি? এন ক্যান বি 1 2 3 4 ইত্যাদি।
তো এখন যদি আমার সিস্টেমটা একটু কমপ্লিকেটেড হয়, মনে করি যে আমার সিস্টেমটা একটা সুতার উপরে একটা ইলেকট্রন, এরকম কোনো সিস্টেম না, আমার সিস্টেমটা হচ্ছে আরেকটু কমপ্লিকেটেড, মনে করো একটা পরমাণুতে একটা ইলেকট্রন, অথবা মনে করো যে একটা স্প্রিং, অথবা আমার সিস্টেমটা মনে করো একটা গোলক, ওকে, একটা গোলক ঘুরতেছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে। তো এরকম যদি সিস্টেমটা কমপ্লিকেটেড হয়, সে কমপ্লিকেটেড সিস্টেম অনুযায়ী তার কোয়ান্টাম সংখ্যা ভ্যারি করে। তো যেমন আমি যদি বলি যে আমি যদি একটা স্প্রিং নিয়ে চিন্তা করি, মনে করো এখানে দুইটা বস্তু একটা স্প্রিং এর মাধ্যমে যুক্ত, এটা হচ্ছে আমার একটা কোয়ান্টাম সিস্টেম। তাহলে এই স্প্রিংটাকে বর্ণনা করার জন্য আমার সেম কোয়ান্টাম সংখ্যা আসলে লাগবে না, আমার ডিফারেন্ট কোনো কোয়ান্টাম সংখ্যা লাগবে। তো আমি যদি তোমাদেরকে বলি, যদি এখানে কোনো একটা বস্তু কম্পনরত অবস্থায় থাকে, তখন এটা স্টেটকে বর্ণনা করার জন্য আমাদের যে কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন সেটা হচ্ছে ভি, এবং ভি এর মান হইতে পারে 0, 1, 2, 3 ইত্যাদি। এটা হচ্ছে আমাদের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার আইডিয়াটা আর কি। সো তার মানে এখান থেকে আমাদের যে টেক সেটা হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন সিস্টেম ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। তার মানে এখানে আমাদের যে আইডিয়াটা সেটা হচ্ছে ভিন্ন 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 সিস্টেম ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে, ভিন্ন 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 কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে, কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। সো এটা ছিল আমাদের গত দিনের প্রথম আইডিয়াটা, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা আমরা ইন্ট্রোডিউস করছিলাম। দ্বিতীয় যে আইডিয়াটা ছিল সেই আইডিয়া ছিল সম্ভাবনা ঘনত্ব। আমরা বলছিলাম যে এই সাই হচ্ছে একটা তরঙ্গ ফাংশন, বাট এই সাইটাকে যদি আমরা স্কোয়ার করি, এই সাইটাকে যদি আমরা স্কোয়ার করি, মনে করো যে সাই এক্স ওয়াই জেড যেটা আছে, এই সাই এক্স ওয়াই জেড, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা ওই কণাটাকে পাওয়ার সম্ভাবনা বের করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সম্ভাবনা ঘনত্ব বোঝায়, বা প্রবাবিলিটি ডেনসিটি বোঝায়, সম্ভাবনা ঘনত্ব। ওকে, সো এই হচ্ছিল মোটামুটি আমাদের গত ক্লাসের আইডিয়াটা, যে গত ক্লাস অনুযায়ী আমরা এটুকু শিখছি অ্যাটলিস্ট, যে কোনো একটা কোয়ান্টাম সিস্টেম, যেমন ধর একটা পরমাণুতে একটা ইলেকট্রন বা একটা খুবই ছোট একটা ভাইব্রেটর বা খুবই ছোট একটা রোটেটর যেগুলো আছে, ওদেরকে বর্ণনা করার জন্য কতগুলো ওয়েভ ফাংশন বা তরঙ্গ ফাংশন লাগে, যে তরঙ্গ ফাংশনগুলো কতগুলো কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করে। কোয়ান্টাম সংখ্যা কারা? এরা নির্দিষ্ট কিছু মান, অর্থাৎ এরা নির্দিষ্ট কিছু মান বাদে অন্য কোনো মান হইতে পারে না। এবং এই কোয়ান্টাম সংখ্যার উপরে শুধুমাত্র যে সাই ডিপেন্ড করে তা না, ওই কণাগুলোর শক্তিও এই কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। এবং এই সাইয়ের যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা ওই বস্তুটার পাওয়ার সম্ভাবনাটা, অর্থাৎ কোনো একটা জায়গাতে বস্তুটাকে পাওয়ার সম্ভাবনা কেমন সেটা আমরা বের করতে পারি। সো এই ছিল হচ্ছে মোটামুটি সাই সম্পর্কে আমাদের যা যা আইডিয়া গত ক্লাসে নেওয়ার ছিল। এটার উপরে ভিত্তি করে আজকে আমরা হাইড্রোজেন পরমাণুকে সলভ করব। ওকে, সো হাইড্রোজেন পরমাণু সলভ করার আগে আমরা শুরুতে হচ্ছে একটু শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণটা হাইড্রোজেন পরমাণুর জন্য লিখে ফেলি, যে কি হবে জিনিসটা। সো আমরা আসলে গত লেকচার থেকে এটা শিখছি যে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণের দুইটা অংশ আছে, একটা অংশ হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে আইগেন ভ্যালু, রাইট? সো অপারেটরের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে গতিশক্তির পার্ট, একটা হচ্ছে বিভব শক্তির পার্ট। সো আমি যদি ওই জিনিসটাকে একটু এভাবে লিখি, যে আমাদের গতিশক্তির পার্ট হচ্ছে এরকম -h² ডিভাইডেড বাই 8 পাই স্কোয়ার m, এটা হচ্ছে আমাদের গতিশক্তির পার্ট। এখানে একটা ছোট্ট একটা টার্ম আছে ন্যাবলা স্কোয়ার, এটা তোমরা ফিজিক্স থেকে জেনে থাকবা। ন্যাবলা স্কোয়ার মানে হচ্ছে 3 ডিমেনশনে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার যেটাকে বলে, প্লাস বিভব শক্তি। ওকে, প্লাস বিভব শক্তি, এই ওভারঅল পুরাটার উপরে আমাদের সাই বসে, সাই যেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর উপরে ডিপেন্ড করে অবভিয়াসলি, আমি ওটা লিখলাম না, সমান সমান হবে হচ্ছে ই সাই। ওকে, সমান সমান হচ্ছে ই সাই। সো এই হচ্ছে আমাদের মোটামুটি হাইড্রোজেন পরমাণুর জন্য শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। সো এখানে আমরা দেখতে পারতেছি যে হাইড্রোজেন পরমাণুর আমি যদি সিস্টেমটা একটু বর্ণনা করার চেষ্টা করি, এখানে একটা নিউক্লিয়াস থাকে আর তার চারপাশে একটা ইলেকট্রন থাকে, যে কোনো একটা জায়গাতে একটা ইলেকট্রন থাকে, অর্থাৎ এই হোল স্পেসের মধ্যে একটা ইলেকট্রন আছে কোথাও। সো এই ইলেকট্রনটাকে বর্ণনা করার জন্য যে সাইটা, সেই সাইটা হচ্ছে এই সাইটা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখনকার বর্তমান আইডিয়া। এইটার উপরে বেস করে আমরা হচ্ছে এখন বাকি কাজ কারবারগুলো করবো। সো আমি আশা করি আমি আপ টু ডেট করতে পারলাম সবাইকে, যে আমি কি কি আপ টু ডেট করলাম আমি আবার একটু রিভাইজ দিয়ে নিই। আমরা বললাম যে হাইড্রোজেন পরমাণুর যেই শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সেটাকে বর্ণনা করার জন্য একটা সাই আছে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন আছে তাকে বর্ণনা করার জন্য একটা সাই আমাদেরকে সলভ করতে হবে। এই সাইটার জন্য একটা গতিশক্তির পার্ট থাকে, একটা বিভব শক্তির পার্ট থাকে, নর্মাল যে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণে যা থাকে ঠিক তাই। এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে সাইটা কিসের কিসের উপরে ডিপেন্ড করে, এখানে কোন কোন কোয়ান্টাম সংখ্যা ইনভলভড, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো আর কি। সো আমি আশা করি হাইড্রোজেনের জন্য শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণটা আমি বুঝাইতে পারছি। সো আপনারা একটু কমেন্ট বক্সে বলেন যে আপনাদের এখন পর্যন্ত কি অবস্থা। ওকে,
আচ্ছা, লেখার সাইজটা আমি একটু বড় করব। আচ্ছা, আজকে আমি কোনো শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সলভ করব না, বেসিক্যালি আমি আজকে শুধুমাত্র পয়েন্টগুলো নিয়ে আমি ক্লাস করা শুরু করব। ওকে, আচ্ছা, আমি এখানে আমি মোবাইলে দেখতে পাচ্ছি লেখাটা বেশ স্পষ্টই ফুটে উঠতেছে আর কি। আমি কিন্তু স্ক্রিন ম্যাক্সিমাইজ করিও নাই। সো তোমাদের যাদের অসুবিধা হচ্ছে স্ক্রিন দেখতে, তোমরা যেটা করতে পারো, তোমরা হচ্ছে কমেন্টের যে সেকশনটা আছে এটা হাইড করে দিয়ে তোমরা হচ্ছে স্ক্রিনটাকে ম্যাক্সিমাইজ করে ফেলতে পারো ফোনের। সো তোমাদের তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমার ফোনটা যথেষ্ট ছোট, তারপরেও আমি হচ্ছে বেশ ভালো মতো দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা। ওকে, সো তোমরা যারা বলতেছো যে তোমাদের স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে, তোমরা এই কাজটা একটু করে দেখতে পারো। ওকে, আমি মোবাইল দিয়ে দেখছি, আমি যে কমেন্ট তোমাদের পড়তেছি আমি মোবাইল দিয়ে বেসিক্যালি কমেন্ট করতেছি। ওকে, আচ্ছা, সো এখন না তাহলে আমরা হচ্ছে আমাদের আসল খেলায় চলে আসি। সো আমরা আগে বলছি যে হাইড্রোজেন পরমাণুর জন্য যে সাই যেটা আছে আর কি, এই সাইটা হচ্ছে কয়েকটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করে। তো আমি প্রথমে আসি যে হাইড্রোজেনের যে ইলেকট্রন যেটা আছে, এই হাইড্রোজেনের ইলেকট্রনকে বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে, সেই কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? ওকে, সেই কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? সো হাইড্রোজেন পরমাণুকে বর্ণনা করার জন্য যে সাই যেটা আছে আমাদের, এই সাইটা আসলে মূলত তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। মূলত তিনটা, আমি আবারও বলতেছি, মূলত তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করে। আমি জানি তোমরা জানো যে কোয়ান্টাম সংখ্যা চারটা, বাট হাইড্রোজেন পরমাণু যে সাই যেটা আছে, অর্থাৎ ইলেকট্রনের জন্য যে সাইটা আমরা বর্ণনা করবো, যেই তরঙ্গ ফাংশনটা আমরা বর্ণনা করব, এটা সরাসরি তিনটা কোয়ান্টাম সংখ্যার সাথে রিলেটেড। চতুর্থটাকে আমরা লাস্টের দিকে বর্ণনা করব। ওকে, সো একটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয় এটাকে। একটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল, এটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। আরেকটা কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় এমএল, এটা হচ্ছে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এমএল অথবা এম, তোমাদের বই মনে হয় এটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করছে, সো আমরা এটাকে এম দিয়ে লিখবো, আমরা এলটা মুছে দিই। সো এটা হচ্ছে আমাদের তিনটা কোয়ান্টাম সংখ্যা। আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে যে কোনো একটা সিস্টেমের মধ্যে যে সাইটা থাকে, সেই সাইটা বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। সো সিস্টেম টু সিস্টেমে কোয়ান্টাম সংখ্যার মধ্যে ভ্যারিয়েশন চলে আসে। ঠিক তেমনি হাইড্রোজেনের জন্য তার ব্যতিক্রম কিছু নাই। হাইড্রোজেন পরমাণুতে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, সেই ইলেকট্রনটার যেই তরঙ্গ ফাংশন, সেটা তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে, এন, এল এবং এম। এই তিনটা জিনিসের উপর সে ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে তিনটা সাবস্ক্রিপ্ট হিসেবে জিনিসটাকে লিখে দিছি। এখন আমি যদি এই তরঙ্গ ফাংশনটাকে বর্ণনা করতে চাই, এই তরঙ্গ ফাংশনকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর অংশ, যেটা শুধুমাত্র দূরত্বের উপরে ডিপেন্ড করে, আর আরেকটা হচ্ছে ওয়াই অংশ, যেটা শুধুমাত্র অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে। আমি এখানে অ্যাঙ্গেল বা এখানে কোণ লিখলাম, আমি কোণগুলোকে ডিফাইন করলাম না। ওকে, অর্থাৎ আমি হচ্ছে তোমাদেরকে এটা যদি একটু বর্ণনা করে দেখাইতে চাই, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। মনে করো যে এটা হচ্ছে আমাদের 3 ডিমেনশনাল স্পেস। ওকে, এটা হচ্ছে আমাদের 3D স্পেস, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তুমি যদি এখানে কোনো একটা বিন্দুকে ডিফাইন করতে চাও, মনে করো এখানে এইখানে কোনো একটা বিন্দু আছে, মনে করো পি একটা বিন্দু। ওকে, এখানে পি কোনো একটা বিন্দু আছে। এই পি বিন্দুর অবস্থান তুমি যদি বর্ণনা করতে চাও, তোমার কিন্তু কয়েকটা জিনিস লাগবে। কি কি জিনিস লাগবে খেয়াল করো। এক, তুমি কেন্দ্র থেকে এখানে কত ডিস্টেন্সে আছো, রাইট? আর কত ডিস্টেন্সে তুমি আছো। তারপরে তুমি এখানে এক্স ওয়াই অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে আছো, অর্থাৎ এখানে যে এই অ্যাঙ্গেলটা আসলে কত, থেটা। এবং তুমি জেড অক্ষের সাথে কতটুকু কাত হয়ে আসো, অর্থাৎ ফাই, এই অ্যাঙ্গেলটা। সো তার মানে আমরা যদি বলি যে এখানে আমি যদি এই 3 ডিমেনশনাল স্পেসে কোনো একটা ইলেকট্রনের জন্য আমি সাই বর্ণনা করতে চাই, মনে করো পি বিন্দুতে আমি কোনো একটা সাই বর্ণনা করতে চাই, এই সাইকে বর্ণনা করতে হলে আমার আসলে দুইটা কম্পোনেন্ট দরকার। একটা হচ্ছে আমাদের কত দূরে আছি নিউক্লিয়াস থেকে, দুই, আমি কত অ্যাঙ্গেলে আছি নিউক্লিয়াস থেকে। সো দ্যাটস ওয়াই আমরা এই সাইকে দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর অংশ, যেটা শুধুমাত্র দূরত্বের উপরে নির্ভর করে, আর একটা হচ্ছে ওয়াই অংশ, যেটা শুধুমাত্র অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ কত দূরে আছি এবং কত অ্যাঙ্গেলে আছি। সো আমি আশা করি আমি আইডিয়াটা বুঝাতে পারলাম যে ইলেকট্রনের জন্য যে সাই যেটা আছে, এই সাই জিনিসটার দুইটা কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্ট যেটা শুধুমাত্র ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, অর্থাৎ দূরত্বের সাথে কিভাবে তরঙ্গ ফাংশনটা রিলেটেড সেটার উপরে ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট, অর্থাৎ কতটুকু অ্যাঙ্গেল গেলে আমাদের সাইটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। সো এই কারণে দুইটা অংশের দুইটা নাম আছে। এটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াল ফাংশন, রেডিয়াল। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াল ফাংশন। আর এখানে যে ওয়াই যেটা আছে, এই ওয়াইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফাংশন। ওকে, এই ওয়াইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফাংশন। নামগুলো আসলে খুবই স্বাভাবিক,
কারণ এটা শুধুমাত্র ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে, শুধুমাত্র ডিস্টেন্স, কতটুকু দূরত্বে আমি গেলাম তার উপরে শুধুমাত্র আর ডিপেন্ড করে। ওয়াই হচ্ছে কত অ্যাঙ্গেলে আমি আসি তার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ হচ্ছে অ্যাঙ্গুলার ফাংশন। ওকে, এইগুলার মানে আসলে কি এটা আমরা একটু পরে ক্লিয়ার করতে পারবো। সো আপাতত আমাদের সাথে একটু রোলার কোস্টার রাইডের মধ্যে একটু বসে থাকি। সো আমি আপাতত কিছু টার্মিনোলজি বলতেছি, এই টার্মগুলো রিলেটিভলি খুবই সহজ, এটা বোঝার জন্য তেমন কোনো প্যারা নিতে হয় না। আমি আবারও সেটা রিপিট করতেছি। কি কি টার্ম সেগুলা? আমাদের যে হাইড্রোজেন পরমাণুর জন্য যে সাই যেটা আছে, অর্থাৎ ইলেকট্রনের জন্য যে সাইটা আমরা বর্ণনা করতেছি, সবার প্রথম কথা ও তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করে। কি কি কোয়ান্টাম সংখ্যা? এন, এল এবং এম, এই তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে সে ডিপেন্ড করে। এবং এই সাইটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সে কত দূরত্বে আছে সেটা বলে দেয়, দুই আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের সাপেক্ষে সে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে আছে সে অ্যাঙ্গেলটা বলে দেয়। সো সেজন্য আমরা সাইকে দুইটা ফাংশনে ভাগ করতে পারি, একটাকে বলে রেডিয়াল ফাংশন, একটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গুলার ফাংশন। সিন্স এই দুইটা মিলে আমাদের ওভারঅল সাই তৈরি করছে, যে সাই হচ্ছে তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করে। সিমিলারলি এইখানে যে দুইটা ফাংশন আছে, এই দুইটা ফাংশন আমাদের এই তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করবে, রাইট? কারণ এই দুইটা মিলেই তো আমাদের সাইটা তৈরি হইলো। সো যদি আমরা কোয়ান্টাম সংখ্যার ডিপেন্ডেন্স বলি, তাহলে এই আর হচ্ছে এন এবং এল এর উপরে ডিপেন্ড করে, এন এবং এল এর উপরে ডিপেন্ড করে, এবং এই ওয়াই হচ্ছে এল এবং এম এল এর উপরে ডিপেন্ড করে, বা এল এবং এম এর উপরে ডিপেন্ড করে। সো তার মানে আমরা দেখতেই পারতেছি যে দুইটা মিলাই ঝিলাই আসলে ওভারঅল সাই তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করতে হবে। একটা ফাংশন হচ্ছে শুধুমাত্র এন এবং এল এর উপরে ডিপেন্ড করবে, আর একটা ফাংশন হচ্ছে এল এবং এম এর উপরে ডিপেন্ড করবে। তার মানে আমি যদি আরেকবার ওভারঅল পিকচারাইজটা জিনিসটাকে করতে চাই, তাহলে জিনিসটা অনেকটা এরকম দাঁড়ায়। হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনটা আছে, সেই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে বর্ণনা করার জন্য যে তরঙ্গ ফাংশন সাই, এইটা তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ড করে, এন, এল এবং এম। এবং এই সাইটাকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা অংশ যেটা শুধুমাত্র দূরত্বের উপরে ডিপেন্ড করে, আর একটা অংশ যেটা শুধুমাত্র হচ্ছে অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে। যে অংশটা শুধুমাত্র দূরত্বের উপরে ডিপেন্ড করে তাকে বলা হয় রেডিয়াল ফাংশন, যে অংশটা শুধুমাত্র অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে তাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গুলার ফাংশন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই দুইটা ফাংশন, আর এই দুইটা অংশ আমাদের দুইটা স্পেসিফিক টাস্ক ফুলফিল করে। একটা হচ্ছে আমাদের ইলেকট্রনটা যদি নিউক্লিয়াস থেকে কত দূরে যায় সেই অনুযায়ী তার সাই কিভাবে চেঞ্জ হয় সেটা বর্ণনা করে দেয়, আর একটা হচ্ছে আমি নিউক্লিয়াস থেকে কত অ্যাঙ্গেলে যাচ্ছি, অর্থাৎ কত ডিগ্রি আমি ঘুরতেছি, সেই অনুযায়ী আমার সাই যেটা হবে সেটা বলে দেয়। সো লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে এখানে যে আর যেটা আছে, এই আর জিনিসটা হচ্ছে দুইটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে এন এবং এল, আর ওয়াই এটা হচ্ছে দুইটা কোয়ান্টাম সংখ্যার উপরে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম। তার মানে দুইজনের মধ্যে একটা কমন আছে, সেটা হচ্ছে এল, এটা হচ্ছে আমাদের কমন আছে। ওকে, এখন আমরা একটু পরে, আজকে আমাদের মূল কাজই হচ্ছে কোয়ান্টাম সংখ্যাগুলো বর্ণনা করা, এবং কোয়ান্টাম সংখ্যাগুলোর সাথে হচ্ছে বাকি যেই প্রবাবিলিটি সেগুলো কি সম্পর্ক সেগুলো আমরা মোটামুটি বর্ণনা করবো আর কি, যেখানে কি ঘটনা ঘটতেছে বা না ঘটতেছে। ওকে, সো সামনে বাড়ার আগে আমি আশা করি হচ্ছে এইটুকু ক্ল্যারিফাই করতে পারলাম যে হাইড্রোজেন পরমাণুর যে তরঙ্গ ফাংশন, সেই হাইড্রোজেন পরমাণুর তরঙ্গ ফাংশন তিনটা কোয়ান্টাম সংখ্যার উপরে মূলত ডিপেন্ড করে, এন, এল এবং এম। এবং এদেরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে দূরত্বের অংশ, একটা হচ্ছে অ্যাঙ্গেলের অংশ। এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে একটু হাত তুলি বা একটু কথা বলি। ওকে, ওকে, আচ্ছা একটু পরে আমি হচ্ছে এনএল এর এম এর পরিচয় দিব, আমি এখনো দেইনি ওগুলা, ঠিক আছে? ওকে, গ্রেট গ্রেট রিদিতা, খুবই সুন্দর। ওকে, আসমা বুঝছে, তাকরিমা বুঝছে, সাবরিনা বুঝছে, ওকে, সাইদুর বুঝছে, ওকে, আকরাম খানও বুঝছে, গ্রেট। ওকে, অর্পিতাও বুঝছে, খুবই সুন্দর। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন আবার ফেরত আসি। ওকে, সো আমরা এখন তাহলে হচ্ছে একটু একটু করে বর্ণনা করা শুরু করি যে রেডিয়াল ফাংশন বা অ্যাঙ্গুলার ফাংশন এগুলো। ওকে, সো এখন আমরা তাহলে একটু বর্ণনা করার চেষ্টা করি যে এই যে রেডিয়াল ফাংশন যেটা আছে, রেডিয়াল ফাংশনের শুধুমাত্র দূরত্বের উপরে ডিপেন্ড করে, এটা প্রমাণটা কোথায়? সো এইখানে আমরা সেই প্রমাণটা আসলে দেখতে পারতেছি। আমি যদি এখানে একটু যাই, আমরা এখানে দেখতে পারবো যে এখানে রেডিয়াল ফাংশন, বিভিন্ন রেডিয়াল ফাংশন হাইড্রোজেন পরমাণুর জন্য বর্ণনা করা আছে, এবং প্রত্যেকটা রেডিয়াল ফাংশনের এখানে সাইডে দুইটা করে সংখ্যা দেওয়া আছে, 10, 21, 20, 32, 31, 30 ইত্যাদি।
এর মানে হচ্ছে এখানে যে প্রথম সংখ্যাটা আছে সে প্রথম সংখ্যাটা আসলে ডিনোট করতেছে এটা হচ্ছে আমাদের এন এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। আর এখানে যে জিরো যেটা আছে এই জিরো ডিনোট করতেছে হচ্ছে এল এর মান অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এবং আমরা দেখতেছি খেয়াল করো যে এই 1 0 মানে এন এর মান 1 এল এর মান 0, সো সোজা বাংলায় এটা হচ্ছে আমাদের 1s অরবিটালের জন্য। এখানে খেয়াল করো এখানে 2 1 দেওয়া আছে, 2 1 মানে এন এর মান 2 এল এর মান 1, তার মানে এটা হচ্ছে আমাদের 2p অরবিটালের জন্য। তারপর এখানে খেয়াল করো এখানে 2 0 যেটা আছে এটার মানে হচ্ছে এন এর মান 2 এল এর মান 0, তার মানে এটা হচ্ছে আমাদের 2s এর জন্য, রাইট? তাহলে তোমরা আমাকে একটু পরের তিনটা বলে দাও তো সিরিয়ালে। 3 2 এটা কোন অরবিটালের জন্য বর্ণনা করা হয়েছে, 3 1 এটা কোন অরবিটালের জন্য বর্ণনা করা হয়েছে, 3 2 3 0 এটা কোন অরবিটালের জন্য বর্ণনা করা হয়েছে। তোমরা একটু কমেন্টে আমাকে লিখে দাও যে এখানে লাস্টে যে তিনটা আছে 3 2 3 1 3 0 এগুলো কোন অরবিটালের জন্য বর্ণনা করা হয়েছে। ওকে, ওকে, গ্রেট গ্রেট সাজিদ ফারহান, হইছে, প্রত্যাশা হইছে। ওকে, গ্রেট। ওকে, আচ্ছা আমি আবার যেটা বলতেছি খেয়াল করো, এই ঈশান আমাকে বলতেছে একটু রিপিট করতে। এখানে যে আর যেটা এই আর হচ্ছে আমাদের রেডিয়াল ফাংশন অর্থাৎ ডিস্টেন্স ডিপেন্ডেন্ট যে অংশটা আছে এটা হচ্ছে সেই অংশটা। সো আমরা দেখতে পারতেছি আর 1 0, এই 1 0 মানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের এন বোঝাচ্ছে, 0 মানে হচ্ছে আমাদের এল বোঝাচ্ছে। তার মানে এখানে এন এর মান 1 এল এর মান 0 এই অরবিটালটার জন্য আর বল বর্ণনা করা হয়েছে। সো এন এর মান 1 এল এর মান 0 এটা কোন অরবিটালের জন্য? 1s অরবিটালের জন্য। এন এর মান 2 এল এর মান 1 দ্বিতীয়টার জন্য খেয়াল করো, এন এর মান 2 এল এর মান 1 কোন অরবিটালের জন্য? 2p অরবিটালের জন্য। সো দ্যাটস ওয়াই আমরা এখানে সিরিয়ালে অরবিটাল গুলার নাম লিখতেছি। ওকে, সো আমি যদি পরের গুলাতে আসি 3 2 যেটা, ওকে 3 2 এটা হচ্ছে আমাদের 3d অরবিটালের জন্য, এটা সবাই মোটামুটি সঠিকটাই লিখছো। 3 1 যেটা এটা হচ্ছে আমাদের 3p অরবিটালের জন্য। 3 0 যেটা এটা হচ্ছে আমাদের 3s অরবিটালের জন্য। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই অরবিটাল গুলোর বর্ণনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে খেয়াল করো এখানে আর আছে শুধুমাত্র, রাইট? এখানে আর বাদে আর কোনো কিছু নেই, বাকি সবাই ধ্রুবক, শুধুমাত্র আর আছে, এখানে কোনো অ্যাঙ্গেলের টার্ম নেই, শুধুমাত্র আর আছে। সো দ্যাটস ওয়াই আমরা বলবো যে এই যে পার্টগুলা এই পার্টগুলা হচ্ছে শুধুমাত্র আমাদের দূরত্বের সাপেক্ষে সাই কিভাবে চেঞ্জ হয় সেইগুলাকে প্রকাশ করে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এইখানকার আইডিয়া যে আমাদের এখানে কিভাবে এই এখানে যে দূরত্ব যে ডিপেন্ডেন্ট অবস্থাটা আছে অর্থাৎ রেডিয়াল ফাংশন যেটা আছে এই ফাংশনটা শুধুমাত্র দূরত্বের উপরে ডিপেন্ড করে। এখন আমরা যেটা করব এই ফাংশনগুলোর আমরা সম্ভাবনাটা দেখবো, অর্থাৎ সাই স্কোয়ারে আমরা চলে গেছি। খেয়াল করছি এখানে একটা সাই স্কোয়ার আছে, আর স্কোয়ার ভুলে যাও, এখানে একটা সাই স্কোয়ার আছে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো খেয়াল করি যে আমাদের যে 1s অরবিটাল যেটা ছিল 1s অরবিটালের জন্য যে গ্রাফটা যেটা আছে এটা স্কোয়ারকে যদি আমরা প্লট করি আমরা এরকম একটা গ্রাফ পাই। 2s এর যে ফাংশনটা আমরা পাইলাম সেটা স্কোয়ারকে যদি আমরা প্লট করি তাহলে আমরা সবুজটার মতো একটা গ্রাফ পাই। 2p এর যে গ্রাফটা আছে সেটাকে যদি আমরা প্লট করি তখন আমরা এইরকম একটা গ্রাফ পাই, মানে অর্থাৎ লালটার মতো একটা গ্রাফ পাই। এখন থেকে তো আমরা যদি এতক্ষণ ধরে কোনো কিছু নাও বুঝে থাকি কোনো সমস্যা নাই, এখন থেকে হচ্ছে আমাদের মূল ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা শুরু, অর্থাৎ আমাদের গ্রাফগুলা বুঝতে হবে যেখানে ডিস্টেন্সের সাথে সাথে হচ্ছে এই যে সম্ভাবনাগুলা এগুলো আসলে কিভাবে ডিপেন্ডেন্ট এবং কিভাবে চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। আচ্ছা আমি আবারও বলে রাখতেছি, আমি আগেও বলছি, এই যে কোয়ান্টাম মেকানিক্সের যে অংশটা আছে ভাইয়া, এই কোয়ান্টাম মেকানিক্সের অংশটা হচ্ছে আমাদের পুরো কেমিস্ট্রি সিলেবাসেরই সবচাইতে কঠিন অংশ। পুরো কেমিস্ট্রি সিলেবাসেরই সবচাইতে কঠিন অংশ। এখানে আসলে শর্টকাট করে বুঝার বা একটু অন্যরকম করে বুঝার আসলে কোনো স্কোপ এখানে নাই, কারণ কোয়ান্টাম মেকানিক্স ইটসেলফ ইজ হার্ড। আমি অনেকগুলো কমেন্ট দেখছি যারা হচ্ছে বলতেছে এটা অনেক হার্ড লাগতেছে। এটা তুমি একলা না, এটা সবারই হার্ড লাগে, এটা আমারও হার্ড লাগে। এমন না যে হইতেছে আমার কাছে খুব সহজ লাগতেছে তোমাদের কাছে খুব হার্ড লাগতেছে এই জন্য ঘটনাটা ঘটতেছে, এরকম না। এটা আমার কাছেও হার্ড, এটা তোমার কাছেও হার্ড। কোয়ান্টাম মেকানিক্স শোডিঙ্গারের কাছেও হার্ড ছিল, অর্থাৎ শোডিঙ্গার যিনি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের জনক তার কাছেও কোয়ান্টাম মেকানিক্স হার্ড ছিল। অর্থাৎ তিনিও কোনো কোনো কনসেপ্ট কোয়ান্টাম মেকানিক্সের যেটা যেটা তার নিজেরই ব্যাড করা, তিনি ওই কনসেপ্টগুলোতে মাঝে মধ্যে ভুলে যেতেন। তার মধ্যে সবচেয়ে বড় একটা প্যারাডক্স হচ্ছে শোডিঙ্গার স্ক্যাট। তোমরা যদি হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে দেখো শোডিঙ্গার স্ক্যাট সম্পর্কে, শোডিঙ্গারের নিজেরই খুব মানে উল্টাপাল্টা ধারণা ছিল আর কি। সো এই জিনিসগুলো আসলে শুধুমাত্র যে আমি আর তুমি কনফিউজ তা কিন্তু না, এটা দুনিয়ার সবাই কনফিউজড। সো দ্যাটস ওয়াই যদি একটু মাথা ঠান্ডা ঠান্ডা একটু মাথা একটু ঠান্ডা করে এই লাইভ, শুধুমাত্র লাইভ একবার না, এই জিনিসটা আমরা বারবার দেখবো, আমরা ইউটিউব ঘাটবো, আমরা হচ্ছে টেক্সট পড়বো, বই পড়বো, পড়ে 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 আমাদের আসলে জিনিসটা সম্পর্কে একটু রপ্ত হইতে হবে, আইডিয়াটা একটু ডেভেলপ করতে হবে। কারণ এই বয়সে
তুমি যদি এই জিনিসগুলো একটু ভালো মতো রপ্ত করে না যাইতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি যখন ফিজিক্স পড়বা বা কেমিস্ট্রি পড়বা, ধরলাম যে তুমি কোনো পিওর সাবজেক্ট পড়তেছো, ওই জায়গাটাতে গিয়ে তুমি আসলে বিশাল ধরা খেয়ে যাবে, তোমার বিশাল একটা ল্যাকিংস থেকে যাবে। ইভেন এখনো আমি মাস্টার্সেরও স্টুডেন্ট পাই, অর্থাৎ আমার সমসাময়িক জানে মাস্টার্সেরও কিছু স্টুডেন্ট পাই যাদের হচ্ছে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সম্পর্কে আইডিয়া একেবারেই ক্লিয়ার না। এটার মূল কারণ হইতেছে আমরা ছোটবেলায় যখন এই জিনিসগুলো দেখি তখন এগুলোকে আমরা হচ্ছে একটা কবিতার মতো, একটা ছন্দের মতো মনে করছি। অর্থাৎ এটা এইভাবে ভাবে আমি যদি এই কয়েকটা পয়েন্ট মুখস্থ করে যাই তাহলে আমার পরীক্ষায় ভালো নাম্বার চলে আসবে। জিনিসটা কিন্তু ইজ নট অলওয়েজ অ্যাবাউট নাম্বার, এটা একটু মাথায় রাখবা। মানে সায়েন্স কিন্তু নাম্বারের জন্য না, বা পড়াশোনা কিন্তু নাম্বার পাওয়ার জন্য না। ওকে, নাম্বার হইতেছে একটা উসিলা, অর্থাৎ তুমি ওই জায়গাটাতে কতটা এক্সেল করতে পারলা তার একটা উসিলা মাত্র। তুমি যদি ওই জায়গাটাতে সবসময় মনে করো একটা পরীক্ষা তুমি ভালো নাম্বার নাই পাইলা, এর মানে কিন্তু এই না যে তুমি ওই জিনিসটাতে ভালো বা খারাপ তুমি জাজ করে ফেললাম, এরকম না। এটা একটা জাস্ট কম্পিটিশনের মতো, খেলায় হার জিত যেমন থাকতেই পারে, পরীক্ষাতেও ভালো খারাপ নাম্বার আসতেই পারে। সো কখনো এই জিনিসগুলাকে, অর্থাৎ যে সায়েন্স বা অ্যাজ আ হোল নলেজ, এটাকে কখনো পরীক্ষা দিয়ে জাজ করবা না যে ভাই পরীক্ষায় তো এটা আসেনি, পরীক্ষায় তো ওটা আসেনি। পরীক্ষা ইজ নট অলওয়েজ দ্য ইম্পর্টেন্ট প্লে হিয়ার, রাইট? সো ঘটনা যেটা হইতেছে, এই জিনিসগুলো যেটা আমরা বলতেছি এখন, এই জিনিসগুলো আসলে মোটেও সহজ জিনিস না। আমি মানে গত ক্লাসেও বলছি, তার আগের ক্লাসেও বলছি, জিনিসগুলো মোটেও সহজ জিনিস না। বাট লাইফ ইজ লাইক দ্যাট, সবসময় জিনিসের মধ্যে, জীবনের মধ্যে সবকিছু সহজই হবে তা কিন্তু না। সো সেজন্য আমি আবারও তোমাদেরকে সাজেস্ট করব, এই লেকচারটাই হচ্ছে তোমাদের কঠিনতম লেকচারগুলোর শেষ অংশ। অর্থাৎ আজকে গত লেকচারের মতো এত কঠিন কিছু থাকবে না, বাট আজকের লেকচারটা হচ্ছে কঠিনতম লেকচারের শেষ অংশ। এরপর থেকে আমরা এইসব নিয়ে কোনো ডিসকাসই করবো না, আমরা জাস্ট ভুলেই যাবো যে এরকম কোনো কিছু এক্সিস্ট করতো আমাদের দুনিয়াতে। ওকে, সো যাই হোক, আমরা হচ্ছে এখন সামনে আগাই আর কি, বহুত কথাবার্তা বললাম। ওকে, সো এখন আমরা এখানে দেখি যে, খেয়াল করে এখানে যেটা হয়েছে, এখানে আমরা কোন একটা অরবিটালের ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, ওকে, সম্ভাবনা ভার্সেস নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কত সেটা আমরা প্লট করছি। সো আমরা এখানে একটু খেয়াল করলে দেখবো যে, খেয়াল করো 1s অরবিটালের একটা ইলেকট্রনে নিউক্লিয়াসের থেকে এইটুকু ডিস্টেন্সে পাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি, আর 2s অরবিটালের একটা ইলেকট্রনে নিউক্লিয়াস থেকে এইটুকু ডিস্টেন্সে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2p'রও মোরলেস সেম, একই পরিমাণ ডিস্টেন্স তাকে পাওয়ার সম্ভাবনা বেশি পাওয়া যায় বা বেশি থাকে আর কি। সো এই যে আমরা যেই ডিস্টেন্সটুকু দেখতেছি, যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন একটা পার্টিকুলার অরবিটালের, এই জায়গাটার একটা নাম দেওয়া যায়, এদেরকে আমরা বলি হচ্ছে গড় ব্যাসার্ধিক দূরত্ব বা এভারেজ রেডিয়াল ডিস্টেন্স। ওকে, গড় ব্যাসার্ধিক দূরত্ব, ওকে, বা এভারেজ রেডিয়াল ডিস্টেন্স, এভারেজ রেডিয়াল, ওকে, গড় ব্যাসার্ধিক দূরত্ব বা এভারেজ রেডিয়াল ডিস্টেন্স। অর্থাৎ গড় পড়তা কোনো একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে কত দূরত্বে পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি এখানে একটু খেয়াল করি, আমি যদি 1s অরবিটালের ইলেকট্রনটার কথা চিন্তা করি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, 1s অরবিটালের একটা ইলেকট্রন, হ্যাঁ, 1s অরবিটালের একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা এখানে জিরো। তাকে এইখানে কিছুটা সম্ভাবনা আছে পাওয়ার, এখানে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আবার এখানে পাওয়ার সম্ভাবনা অনেক কম, রাইট? তার মানে 1s এর অরবিটালের একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে যে কোনো জায়গাতেই থাকতে পারে, বাট তাকে সব জায়গাতে পাওয়ার সম্ভাবনা সেম না। তাকে যেই ডিস্টেন্সে পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাকে আমরা বলি হচ্ছে গড় ব্যাসার্ধিক দূরত্ব। সিমিলারলি যদি আমি একটা 2s অরবিটালের ইলেকট্রনের কথা বলি, খেয়াল করো 2s অরবিটালের ইলেকট্রনকেও নিউক্লিয়াসের চারপাশে সব জায়গাতে পাওয়ার সম্ভাবনা সেম না, কোনো কোনো জায়গাতে বেশি, যেমন এই জায়গাটাতে হচ্ছে অনেক বেশি, তারপরে এই জায়গাটাতে হচ্ছে অনেক কম, এন্ড সো অন, রাইট? আমরা এখানে দেখতেছি যে 2s অরবিটালের একটা ইলেকট্রনের নিউক্লিয়াসের বাইরে এই জায়গাটাতে তাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এটাকে আমরা কি বলবো এগেইন? গড় ব্যাসার্ধিক দূরত্ব বা এভারেজ রেডিয়াল ডিস্টেন্স। সিমিলারলি যদি আমি 2p এর ইলেকট্রনের কথা বলি, এই ডিস্টেন্সে 2p এর ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এটাকে আমরা কি বলবো? গড় ব্যাসার্ধিক দূরত্ব বা এভারেজ রেডিয়াল ডিস্টেন্স। একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে রয়ে গেছে, সেই জায়গাটা হচ্ছে এইটা, খেয়াল করো। 2s অরবিটালের জন্য এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য, সম্ভাবনা ইকুয়ালস টু জিরো, রাইট? তো তোমরা কি আমাকে বলতে পারবা যে যেই জায়গাটাতে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য, এই জায়গাটার আসলে নাম কি? ওকে, এক্স্যাক্টলি 2p এর ইলেকট্রন 1s এর জায়গায় থাকতে পারে, সব সব ইলেকট্রনই যে কোনো জায়গাতে থাকতে পারে, বাট সব জায়গাতে তার থাকার সম্ভাবনা সেম না। এক্স্যাক্টলি প্রাঞ্জল, সুন্দর। ওকে, আরে সেই অবস্থা, মিনহাজ, শাবাশ, নাফিস, ভেরি গুড। নুজহাত, এক্স্যাক্টলি একটা টার্মিনোলজিতে ভুল আছে, বাট ইয়া, ইউ আর গুড টু গো। ওকে, সাবরিন ঠিক আছে, আকাশ ভেরি গুড, প্রমি ঠিক আছে, জারা ঠিক আছে, ফারুক ভেরি গুড। ওকে,
তার মানে আমরা সবাই হচ্ছে বুঝে গেছি যে আসলে এই জায়গাটাকে আসলে কি বলে। নিউক্লিয়াস আর অসীম ব্যতীত, খেয়াল করো, এই দুইটা জায়গা ব্যতীত যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে নোড, আমরা বলি হচ্ছে নোড। ওকে, এবং এটা যেহেতু একটা বিন্দুতে আসতেছে, অর্থাৎ এটা একটা পয়েন্টে আসতেছে, সো এটাকে আমরা বলেছি নোডাল পয়েন্ট। ওকে, এটাকে আমরা বলেছি নোডাল পয়েন্ট, যদিও পয়েন্টার প্লেনে যাওয়ার দরকার নেই, বাট এটা আমাকে একটু বুঝতে হবে যে যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য তাকে আমরা বলি হচ্ছে একটা নোড। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই পর্যন্ত পয়েন্ট। ওকে, সো তার মানে আমরা এখানে শিখলাম যে রেডিয়াল প্রবাবিলিটি কার্ভ যেটা আছে বা রেডিয়াল ফাংশন যেটা আছে, রেডিয়াল ফাংশনটাকে যদি আমরা আর এর রেসপেক্টে অর্থাৎ নিউক্লিয়াস থেকে ডিসটেন্স রেসপেক্টে প্লট করি, তাহলে আমরা এক এক জায়গাতে এক এক অরবিটালের ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বের করতে পারি। আমরা এখানে দেখতেছি যে এন এর মান যত বাড়ানো যায়, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বাড়ানো যায়, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে তত দূরে থাকতে পছন্দ করে, অর্থাৎ 1s অরবিটালের ইলেকট্রনকে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে পাওয়ার সম্ভাবনা বেশি, 2s অরবিটালের ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে রিলেটিভলি একটু দূরে পাওয়া যাবে, 2s 2p কে দুইটাকে দূরে পাওয়া যাবে 1s এর চাইতে। অর্থাৎ এন এর মান বাড়লে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে দূরে থাকার সম্ভাবনাটা বেড়ে যায়। বাট এর মানে এই না যে ইলেকট্রনটা এক্স্যাক্টলি ওই পজিশনে অবস্থান করে, ইলেকট্রন যে কোনো জায়গাতেই থাকতে পারে, বাট সব জায়গাতে তার থাকার সম্ভাবনাটা সেম না, কোনো জায়গাতে বেশি কোনো জায়গাতে কম। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রথমে যেটা বোঝা যায় সেটা হইলো নিউক্লিয়াসের চারপাশে কত ডিস্টেন্সে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। খেয়াল করি, যদি এন এর মান 1 হয় তাহলে ডিস্টেন্সটা যা হবে, এন এর মান যদি 2 হয় ডিস্টেন্সটা কিঞ্চিত পরিমাণে ডিফারেন্ট হবে বা বেশি হবে, রাইট? সো তার মানে আমরা যদি এখানে বলি যে যারা প্রশ্ন করতেছিলা যে এন এর মান বা এল এর মান এগুলা দিয়ে আসলে কি বুঝায়, সো এটা দিয়ে আমাদের প্রথম একটা পয়েন্ট আমরা বের করে ফেলছি কিন্তু অলরেডি। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হইলো এন এটা কি করেসপন্ড করে, এটা করেসপন্ড করে হচ্ছে গড় ব্যাসার্ধিক দূরত্ব, রাইট? অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কিভাবে চেঞ্জ হয়, গড় ব্যাসার্ধিক দূরত্ব। একটু পরে আমরা আবার এটাকে বর্ণনা করবো যখন, তখন এগুলোকে আমরা ফর্মালি আবার লিখবো, গড় ব্যাসার্ধিক দূরত্ব বোঝা যায়। ওকে, সো এই হচ্ছে মোটামুটি এখানকার আইডিয়া। তার মানে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের সাইয়ের যে দুটো অংশ আছে, একটা হচ্ছে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট অংশ বা রেডিয়াল ফাংশন, একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট অংশ বা অ্যাঙ্গুলার ফাংশন। এই দুটার মধ্যে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট ফাংশন বা রেডিয়াল ফাংশন যেটা আছে, সেই রেডিয়াল ফাংশনটা কিভাবে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে এবং বিভিন্ন অরবিটালের জন্য জিনিসটা আসলে কিরকম। তোমরা চাইলে বাসায় হচ্ছে বাকি সমীকরণগুলো, যেহেতু তোমাদের লেকচার শিটের মধ্যে রয়ে যাবে, তোমরা এই বাকি সমীকরণগুলো গ্রাফে প্লট করে দেখতে পারো যে কোনটার ক্ষেত্রে অ্যাভারেজ রেডিয়াল ডিস্টেন্স কেমন আসতেছে, কোনটার ক্ষেত্রে হচ্ছে নোড কোথায় কোথায় আসতেছে, এন্ড সো অন। যেমন তোমরা খেয়াল করবা যে 2p তে কোনো নোড নাই, 3d তে কোনো নোড নাই। ওকে, সো এরকম তোমরা আসলে খেয়াল করবা যে এগুলোতে কোনো নোড আসলে নাই, কেন নাই এটাও তোমরা চিন্তা করতে পারো। সো তোমাদের কিছু মানে বাসায় চিন্তা করার মতো কিছু প্রবলেম আমি দিয়ে দিলাম যে এখানে আসলে কি কি ঘটনা ঘটতেছে। ওকে, সো এখন আমরা আসি হচ্ছে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্টে। ওকে, সো তোমরা যারা হচ্ছে একটু চিন্তা করতে পারতেছো, খেয়াল করো যে আমি যদি এখানে বলি, এখানে এই যে ছোট্ট একটা লেখা, এটা আমি জুম ইন করে রাখছি, তোমরা যারা হচ্ছে পরবর্তীতে দেখবা এই জায়গাটা পজ করে স্ক্রিন বড় করে দেখতে পারো। এটা হচ্ছে হাইড্রোজেনের কমপ্লিট ওয়েভ ফাংশন। এটা বোঝার কোনোভাবেই কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে হাইড্রোজেনের কমপ্লিট ওয়েভ ফাংশন। খুবই কমপ্লিকেটেড, দেখতেছো এই যে এখানে দেখো অ্যাঙ্গেল পার্টটা আছে, এইটা হচ্ছে আমাদের আর এর পার্টটা, ব্লা ব্লা ব্লা। এটা আমাদের কাছে জরুরি বিষয় না, জরুরি বিষয় হলো এখানে আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি। এইখানে আমরা যে ছবিটা দেখতেছি, এই ছবিটা হচ্ছে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্ট, অর্থাৎ ওয়াই কে আমরা রিপ্রেজেন্ট করতেছি এখানে, ওয়াই যেটা আছে। ওকে, সো খেয়াল করো যে এইটা যেটা, এটা হচ্ছে আমাদের 2s অরবিটাল, এটা হচ্ছে আমাদের 3s অরবিটাল, এটা হচ্ছে আমাদের 2p অরবিটাল, এটা হচ্ছে আমাদের 3p অরবিটাল, এটা হচ্ছে আমাদের 3d অরবিটাল। ওকে, সো কিভাবে এটা বুঝলাম আমরা, এটা প্রথমে আমি একটু বলে নিই। খেয়াল করো, এখানে খেয়াল করো 200 লেখা আছে, এটার মানে হচ্ছে এখানে n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 0, অর্থাৎ এটা হচ্ছে 2s অরবিটাল, সোজা কথা, রাইট? এখানে খেয়াল করো n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে 2s অরবিটাল, এটা হচ্ছে আমাদের 3s অরবিটাল, রাইট? সো আমরা এখানে দেখতে পারতেছি যে নিউক্লিয়াসের চারপাশে যেই যেই জায়গাতে আলোর ঘনত্ব বেশি, ওই ওই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাও বেশি। অর্থাৎ এইখানে আমরা দেখতে পারতেছি যে এই জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই জায়গাটাতে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাকে আমরা বলি হচ্ছে নোড, রাইট? এটাকে আমরা বলি হচ্ছে নোড। ওকে, সিমিলারলি যদি আমি 3s অরবিটালে আসি, খেয়াল করো এই জায়গাটাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেই জায়গাটা হচ্ছে অবভিয়াসলি এইখানকার চাইতে বেশি দূরে আছে। ওকে, তারপরে এখানে খেয়াল করো এখানে দুইটা নোড আছে, এখানে একটা নোড আর এই যে একটা নোড, রাইট? এখানে ভিতরে একটা নোড আছে। তো এটা গেল হচ্ছে 2s 3s অরবিটাল। এটা খুব বেশি আহামরি আমাদের ইন ডেপথে আমি প্রত্যেকটা আলোচনা করব না, আমি একটা দুইটা করে উদাহরণ দিচ্ছি। যেমন ধরো এই অরবিটালটা, এটা কোন অরবিটাল? এটা হচ্ছে 3d অরবিটাল। ওকে, 3d অরবিটাল। সো এখানে 3d অরবিটালের মধ্যে আমরা দেখতে পারতেছি, খেয়াল করো যে ইলেকট্রনটাকে পাওয়ার সম্ভাবনা বেসিক্যালি এইখানে আছে আর এইখানে আছে, অর্থাৎ আমি এই বরাবর গেলে আমি ইলেকট্রন পাবো, এই বরাবর গেলে আমি ইলেকট্রন পাবো না, এই ভিতরের দিকে গেলেও আমি ইলেকট্রন পাবো না। তার মানে
এই ছবিটা থেকে আমরা স্পষ্টত দেখতে পারতেছি যে কিভাবে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্টটা এখানে মুখ্য হয়ে দাঁড়ায়, অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট, রাইট? অর্থাৎ আমি এখানে যদি যে কোনো একটা অক্ষ, ধরো যে আমি এক্স অক্ষ বরাবর যদি যাই, তাহলে আমি হচ্ছে ইলেকট্রন পাবো, ওয়াই বা জেড অক্ষ বরাবর গেলে আমি কিন্তু ইলেকট্রন পাবো না। সিমিলারলি এখানেও তুমি দেখতে পারতেছো যে আমি যদি আমি এই বরাবর যেতে পারবো অথবা এই বরাবর যেতে পারবো, বাট আমি যদি ইন বিটুইন অন্য কোনো জায়গাতে যাই, মনে করো আমি যদি এই বরাবর যাই আমি ইলেকট্রন পাবো না, আমি এই বরাবর যাই আমি ইলেকট্রন পাবো না। সো তার মানে এখানে ওভারঅল আমরা এই জিনিসগুলো কিন্তু দেখতে পারতেছি যে এখানে আমাদের যে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্টটা আছে এটা আমরা এখানে রং দিয়ে দেখাচ্ছি বা এখানে আলো দিয়ে দেখাচ্ছি। যেই জায়গাতে আলোর পরিমাণ যত বেশি বা আলোর তীব্রতা যত বেশি, সেই জায়গাটাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত বেশি। সো এখান থেকে আমাদের আসলে যে ছবিটা চলে আসতেছে, ছবিগুলোকে আমরা আসলে অরবিটাল বলে থাকি। অর্থাৎ এখানে আমরা 2s অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিভাবে থাকে সেটা আমরা দেখতেছি, এখানে যেমন 3p অরবিটালে কিভাবে থাকে সেটা আমরা দেখতেছি, এখানে যেমন হচ্ছে 4p অরবিটালে কিভাবে থাকে সেটা আমরা দেখতেছি। সো আমি আশা করি বুঝতে পারলাম যে ওভারঅল যে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ আছে, এই সমীকরণটাই কিন্তু সলভ করলে আমাদের এই ওভারঅল সবকিছু চলে আসে। অর্থাৎ আমাদের দুইটা অংশ চলে আসে, একটা হচ্ছে রেডিয়াল অংশ যেটা আমরা একটু আগে বুঝলাম, আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অংশ। এই অ্যাঙ্গুলার অংশগুলো আমাদের এখানে ফুলের মতো যে বিষয় আশয়গুলো আছে এগুলো আমাদের তৈরি করে। সো মূলত এই হচ্ছে আমাদের শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণের হাইড্রোজেন পার্টের আলোচনা। আমরা এখন থেকে হচ্ছে প্রত্যেকটার কোয়ান্টাম সংখ্যাগুলো এক্সপ্লেইন করবো যে কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে কি বোঝা যায়। বাট আমরা হচ্ছে এখন পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে যে হাইড্রোজেনের জন্য যে তরঙ্গ সমীকরণ আছে সেটাকে সমাধান করলে আমরা যে সাই পাই, সেই সাইটা তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে এল এবং একটা হচ্ছে এম। এবং এটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট অংশ বা রেডিয়াল ফাংশন, একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট অংশ বা অ্যাঙ্গুলার ফাংশন। ডিস্টেন্স ডিপেন্ডেন্ট অংশ শুধুমাত্র দূরত্বের উপরে ডিপেন্ড করে। সো এখানে আমরা সেই ছবিগুলো আমরা দেখতেছি যে কিভাবে এটা আসলে ডিপেন্ড করে দূরত্বের উপরে। ওকে, আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট অংশ, যে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট অংশটা আমরা বিভিন্ন ছবি দিয়ে এখানে দেখাইলাম। অর্থাৎ যেই জায়গাতে আলো যত বেশি ওই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত বেশি। তো আমরা দেখতেছি যে এখানে খেয়াল করো, যদি এখানে এস অরবিটাল হয় তাহলে এখানে সব দিকে আসলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সমানভাবেই চেঞ্জ হয়। বাট এখানে যদি এল এর মানটা 1 2 3 4 ইত্যাদি হয় তখন এখানে আমাদের অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট একটা অংশ চলে আসে। যেমন এগুলো হচ্ছে পি অরবিটাল, এগুলো হচ্ছে ডি অরবিটাল, এবং আমরা খুব স্পষ্টতই দেখতে পারতেছি কিভাবে পি এবং ডি অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাগুলো ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে। তো এখন আমি যেটা করব, এখন আমি ফর্মালি কোয়ান্টাম সংখ্যাগুলোকে ডিফাইন করব। সো আমাদের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং আমাদের শেষ কঠিন টপিক। ওকে, আমাদের আর কোনো কঠিন টপিক নেই, কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যাকে আমরা বর্ণনা করব। এবং আমি যদি তোমাদেরকে একটু বলে রাখি, দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। সো যদি এখন পর্যন্ত মানে আমি 3 ধাপে কথাটা বলছি, এখন পর্যন্ত যদি সবকিছু মাথার উপর দিয়ে চলে যায় নো প্রবলেম, এই জায়গাটা যদি একটু ভালো মতো খেয়াল করি এবং এই জায়গাটা অনেক সহজ আসলে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, সো আমরা হচ্ছে প্রথমটাতে আসি, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন। ওকে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে কি কি বুঝায় বা কি কি এর মান হইতে পারে? আমাদের ফরম্যাট হচ্ছে অনেকটা এরকম। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হইতে পারে এন সমান সমান 1 2 3 4 ইত্যাদি, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এই কয়টা মান হইতে পারে, এন ইকুয়ালস টু 1 2 3 4 ইত্যাদি। এগুলো দিয়ে কি বুঝায়? প্রথম কথা, এটা দিয়ে হচ্ছে ইলেকট্রনের শক্তি বুঝায়। ওকে, অর্থাৎ এন এর মান যত বেশি হবে শক্তির মান তত বেশি হবে। যদি আমি হাইড্রোজেন টাইপের পরমাণুর জন্য চিন্তা করি, শক্তির মান ইএন সমান সমান হয় হচ্ছে মাইনাস 2.18 ইন্টু 10⁻⁻18 জুল পার অ্যাটম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণ দ্বারা হচ্ছে শক্তির মানটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এখানে আমরা স্পষ্টতই দেখতে পারতেছি যে এই সমীকরণ অনুযায়ী এন এর মান যত বাড়বে একটা ইলেকট্রনের জন্য ইএন তত বাড়বে। অর্থাৎ যত এন এর মান যত বেশি ইলেকট্রনটা তত বেশি শক্তি সম্পন্ন। 3 নম্বর যে পয়েন্ট, এন এর মান দ্বারা যেটা বোঝা যায় সেটা হইতেছে এই এন এর মান দ্বারা হচ্ছে গড় ব্যাসার্ধিক দূরত্ব বোঝা যায়। গড় ব্যাসার্ধিক দূরত্ব, যেটা আমরা আগে উল্লেখ করছি যে গড় ব্যাসার্ধিক দূরত্ব আসলে কাকে বলে। গড় ব্যাসার্ধিক দূরত্ব, অ্যাভারেজ রেডিয়াল ডিস্টেন্স।
ওকে, এন এর মান যত বেশি আমরা এটাকে আর অ্যাভারেজ দ্বারা প্রকাশ করব। এন এর মান যত বেশি কোন একটা ইলেকট্রনের গড় ব্যাসার্ধিক দূরত্ব তত বেশি, আর অ্যাভারেজ তত বেশি। ওকে, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 1 এর ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে থাকতে পছন্দ করে, n ইজ ইকুয়াল টু 2 এর ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে থাকতে পছন্দ করে। সো প্রধান কোয়ান্টাম সংখ্যার মানে হচ্ছে এটা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে পারে, অর্থাৎ 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে আমরা ইলেকট্রনের শক্তি নির্দেশ করি, অর্থাৎ n এর মান যত বেশি ইলেকট্রনটার শক্তি তত বেশি। আর এটা দিয়ে আমরা বুঝি যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে গড়ে কত দূরে আছে আর কি, অর্থাৎ n এর মান যত বেশি হবে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে তত বেশি দূরে অবস্থান করবে। এখন আশা করি আমরা একটু কমন গ্রাউন্ডে ফেরত আসছি। এখন আপনারা একটু আমাকে বলেন তো যে এখন আপনারা এগুলো বুঝছেন কিনা। সো আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দেন যে আপনাদের কি অবস্থা এখন। ওকে, এখন আসি আমরা পরবর্তী কোয়ান্টাম সংখ্যায় 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। ওকে, সো আমরা আসি যে এখানে প্রথমে আমরা আসি এল এর মানটা কি কি হইতে পারে। এল এর মান হইতে পারে 0 1 2 আপ টু n-1 পর্যন্ত। ওকে, অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল n এর মান যদি 3 হয় তাহলে এল এর মান হবে হচ্ছে তিনটা, 0 1 এবং 2, এই তিনটা মান হবে হচ্ছে এল এর। এল এর মান যদি 0 হয় সেটা আমাদেরকে এস অরবিটাল নির্দেশ করে, 1 হলে সেটা পি অরবিটাল নির্দেশ করে, 2 হলে সেটা ডি অরবিটাল নির্দেশ করে। এবং এই অরবিটালগুলো নির্দেশ করার পরে আমরা আসলে কি সম্পর্কে আইডিয়া পাই, আমরা আসলে শেপ অফ অরবিটাল সম্পর্কে আইডিয়া পাই। শেপ অফ অরবিটাল, অর্থাৎ অরবিটালটার আকৃতিটা কিরকম। ওকে, যেমন আমি যদি এখানে একটু চিন্তা করি, এই ছবিটাতে ফেরত আসি আমরা, এল এর মান যখন 0, একটু খেয়াল করি এই জায়গাটাতে, এল এর মান যখন 0 তখন এটা হচ্ছে এস অরবিটাল বোঝাচ্ছে, রাইট? আবার যখন এল এর মান 1 হয়ে গেছে তখন এটা পি অরবিটাল বোঝাচ্ছে। এল এর মান যখন 2 হয়ে গেছে তখন এটা ডি অরবিটাল বোঝাচ্ছে। অর্থাৎ এল এর মান যদি চেঞ্জ হয় তাহলে কোন একটা অরবিটালের আকৃতি চেঞ্জ হইতে থাকে। অর্থাৎ এল এর মান দিয়ে আমরা কোন একটা অরবিটালের আকৃতি বা শেপ কেমন হবে সেটা খুব ভালো মতো বুঝতে পারি। তারপরে আসি 3 নম্বর পয়েন্ট, পয়েন্ট নাম্বার 3। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ওকে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এটার মান হচ্ছে এল এর উপরে ডিপেন্ড করে, অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান এম সমান সমান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 আপ টু প্লাস মাইনাস এল পর্যন্ত। তো যদি আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল যদি আমি দিই, ফর এক্সাম্পল আমি যদি এল এর মানটাকে 4 ধরি, তাহলে এখানে এম এর মান কি কি হইতে পারে? তাহলে এখানে এম এর মান হইতে পারে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এবং প্লাস মাইনাস 4। অর্থাৎ যতক্ষণ আমি হচ্ছে প্লাস মাইনাস এল পর্যন্ত চলে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমাকে সংখ্যাটা বাড়াইতে হবে। এখন এটা দিয়ে আসলে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় যে কোন একটা অরবিটাল কতগুলো ডিফারেন্ট ভাগে বিভক্ত। যেমন এস অরবিটাল, এটা কোনো ডিফারেন্ট ভাগে বিভক্ত না, অর্থাৎ এস অরবিটালের একটাই ওরিয়েন্টেশন আছে। পি অরবিটালের 3টা ওরিয়েন্টেশন আছে, ডি অরবিটালের 5টা ওরিয়েন্টেশন আছে। অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে ওরিয়েন্টেশন অফ অরবিটালস, ওরিয়েন্টেশন অফ অরবিটালস। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল এল এর মান যদি 3 হয় তাহলে এখানে এম এল এর কয়টা মান হইতে পারে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এবং প্লাস, আচ্ছা এল এর মান এত বেশি না নেই, আমি এল এর মান 2 নেই, কথার কথা। এল এর মান যদি 2 হয়
তাহলে এম এল এর মান হইতে পারে 0 +-1 এবং +-2, অর্থাৎ এখানে মোট 5টা ওরিয়েন্টেশন সম্ভব, 5 ওরিয়েন্টেশন। ওকে, ওরিয়েন্টেশন গুলো কি কি? যেহেতু এখানে এল এর মান 2, তাই এটা ডি অরবিটাল, এবং 5টা ওরিয়েন্টেশন হচ্ছে dxy, dyz, dzx, dx² - y² এবং পঞ্চম ওরিয়েন্টেশনটা হচ্ছে dz²। অর্থাৎ যদি আমি চৌম্বক কোয়ান্টাম সংখ্যায় আসি, এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে আমরা বুঝাইতে পারি যে কোন একটা অরবিটালের পার্টিকুলার ওরিয়েন্টেশনটা কোন দিকে, অর্থাৎ কোন একটা পার্টিকুলার অরবিটাল কতগুলো ওরিয়েন্টেশনে বিভক্ত। যেমন আমি যদি ডি অরবিটালের জন্য বর্ণনা করি, ডি অরবিটালের জন্য 5টা ওরিয়েন্টেশন হচ্ছে এরকম। সো এখন আমরা আসি হচ্ছে আমাদের লাস্ট কোয়ান্টাম সংখ্যা, যেটা একদম আলাদা, যেটা শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ থেকে পাওয়া যায় না। সো আমি এটাকে অন্য কালার দিয়ে লিখবো, সেটা হচ্ছে 4, স্পিন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, বা স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা এস বা এম এস দ্বারা প্রকাশ করি। সো স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে বোঝায় যে যেই ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের নিজস্ব ম্যাগনেটিক স্টেট বা চৌম্বকীয় অবস্থা, ম্যাগনেটিক স্টেট। অর্থাৎ যে কোনো একটা অরবিটালের, মনে করি ডি অরবিটালেরই যে কোনো একটা ইলেকট্রন, এটার নিজের অবস্থা কিরকম, অর্থাৎ ও নিজে কেমন, রাইট? ওর নিজের একটা নিজস্বতা আছে একটা। সো সেই নিজস্বতাটা হইতেছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা প্রকাশ করি। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান হইতে পারে শুধুমাত্র দুইটা ইলেকট্রনের জন্য, +12 অথবা -12। অর্থাৎ যে কোনো ইলেকট্রনই যে কোনো অরবিটালে থাকুক না কেন, সে +12 অথবা -12 যে কোনো একটা স্টেটে থাকবে আর কি। সে এই দুইটা বাদে অন্য যে কোনো স্টেটে সে থাকতে পারবে না। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আইডিয়া। আমি যদি আবার একটু রিভিশন দিই কি হলো এখানে, হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটার অবস্থা বর্ণনা করার জন্য আমাদের তিনটা কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। একটা হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এবং চতুর্থ হচ্ছে ইলেকট্রনের নিজস্ব অবস্থা বর্ণনা করার জন্য আর একটা চতুর্থ কোয়ান্টাম সংখ্যা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কোন কোয়ান্টাম সংখ্যার মানেটা আসলে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যাগুলোকে নিতে পারে, অর্থাৎ এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এটা দিয়ে আসলে ইলেকট্রনের শক্তি প্রকাশ পায়, এবং এটা দিয়ে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে গড়ে কত দূরত্বে আছে সেটা প্রকাশ পায়। সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে ইলেকট্রনটা কোন অরবিটালে আছে সেটা প্রকাশ করে, এবং সেই অরবিটালটা শেপ কি সেটা প্রকাশ করে। অর্থাৎ সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যার মান হইতে পারে 0 থেকে আপ টু n-1 পর্যন্ত। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেই অরবিটালে ইলেকট্রন আছে না কেন, সেই অরবিটালের কয়টা ওরিয়েন্টেশন আছে সেটা বোঝায়। অর্থাৎ এমএল এর যতগুলা মান হবে তার ওরিয়েন্টেশন হবে ততগুলা। এমএল এর মান কি কি হইতে পারে? 0, +-1, +-2 এবং আপ টু +-l পর্যন্ত। সো এটা দিয়ে আমরা ওরিয়েন্টেশন অফ অরবিটাল বুঝি। লাস্ট আর একটা কোয়ান্টাম সংখ্যা আছে যেটা দিয়ে শুধুমাত্র ইলেকট্রনের অবস্থা বর্ণনা করা যায়, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের জন্য মান শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে +12, একটা হচ্ছে -12। অর্থাৎ যে কোনো অরবিটালে ইলেকট্রন থাকুক না কেন, ইলেকট্রনের দুইটা স্টেটের যে কোনো একটা অবস্থায় থাকবে, অর্থাৎ +12 স্টেটে থাকতে পারে ইলেকট্রন অথবা -12 স্টেটে থাকতে পারে ইলেকট্রন। সো এই ছিল মোটামুটি আমাদের হাইড্রোজেন পরমাণু এবং কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কিত আমাদের যত কঠিন কঠিন গাল ভরা আলোচনা। সো আমি যদি একটা ওভারঅল সামারি তৈরি করি, সামারিটা অনেকটা এরকম দাঁড়াবে। ওকে, সামারিটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো একটা বস্তুর যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে আমাকে একটা ওয়েভ ফাংশন সাই দরকার হয়। এই ওয়েভ ফাংশনটা কতগুলা সংখ্যার উপরে নির্ভর করে, যাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা মূলত 4টা, যার মধ্যে 3টা হচ্ছে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ থেকে পাওয়া যায়। একটা হচ্ছে এন, এল এবং এম। এই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার একটা করে বৈশিষ্ট্য আছে। যেমন আমি যদি এন এর কাছে আসি, এন হইতেছে ইলেকট্রনের শক্তি এবং গড় ব্যাসার্ধিক দূরত্ব বা আর এভারেজ নির্দেশ করে। এল এটা হচ্ছে আমাদের শেপ অফ অরবিটাল নির্দেশ করে, এবং যে এম যেটা আছে,
এই এম হচ্ছে আমাদের ইলেকট্রনের অরবিটালের ওরিয়েন্টেশন নির্দেশ করে। এটা বাদে চতুর্থ আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে যেটাকে আমরা হচ্ছে এমএস বা এস দ্বারা প্রকাশ করি। এটা দিয়ে আসলে ইলেকট্রনের স্টেট বর্ণনা করা হয়। ওকে, ইলেকট্রনের স্টেট বর্ণনা করা হয়, অর্থাৎ ইলেকট্রনটার ম্যাগনেটিক স্টেটটা কিরকম, প্লাস হাফ নাকি মাইনাস হাফ। আমি বেসিক্যালি এটার জন্য একটা সাপ্লিমেন্ট দিব তোমাদেরকে, সেই সাপ্লিমেন্টটা দেখে হয়তো বা তোমরা আরো বেশি উপকৃত হইতে পারবা, কিন্তু আমি ক্লাসে এর বাইরে আর কিছু বলবো না। সো এই ছিল মোটামুটি আজকের সবচেয়ে কি পয়েন্ট। অর্থাৎ আজকে আমরা শিখলাম যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম সংখ্যার অরিজিন কোত্থেকে হয়, এবং ইলেকট্রনের জন্য যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে কোন কোয়ান্টাম সংখ্যার মিনিংটা আসলে কি। আমি আবারও বলে রাখতেছি, এই ক্লাসটা হচ্ছে আমার যেই কোর্সটুকু আছে বা আমার যে অংশটুকু আছে এটার মধ্যে সবচেয়ে কঠিনতম ক্লাসের শেষ অংশ। নেক্সট ক্লাস থেকে দেখবা আমরা হচ্ছে লবণের সাথে পানি মিশাইতেছি, বালির সাথে আমরা পানি মিশাইতেছি। নেক্সট ক্লাস থেকে অন্য কোনো রকম জিনিসপাতি আসবে না। নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি ম্যাথমেটিক্সে প্রবেশ করবো আর কি। সো সেই যেই ম্যাথমেটিক্সের পার্টটা আমরা বর্ণনা করব, সেই ম্যাথমেটিক্সের পার্টটা আসলে ভয়ঙ্কর রকমের সহজ, এবং এটা নিয়ে অনেক টাইপের খেলা করার অপশন আছে। সো আমি আবারও বলতেছি এবং আমি আবার এক্সট্রিমলি তোমাদের কাছে সরি যে এত কঠিন কঠিন জিনিসপত্র তোমাদেরকে হজম করা লাগছে, বাট এই কঠিন জিনিসের সমাপ্তি এখানেই। নেক্সট ক্লাস অর্থাৎ লেকচার নাম্বার 6 থেকে ভাইয়া যে জিনিসগুলো পড়াবো ওগুলো হবে অত্যন্ত সহজ এবং মানে ম্যাথ নির্ভর। অর্থাৎ আমরা এখানে ম্যাথের মধ্যে আমরা মেইন খেলাটা খেলবো, বাট ক্লাসের মধ্যে যে কনসেপ্টগুলো আমরা বর্ণনা করব সেই কনসেপ্টগুলো হবে হচ্ছে এক্সট্রিমলি ইজি। সো আমি আশা করি এই পর্যন্ত আমি বুঝাতে পারলাম ভালো মতো তোমাদেরকে যে কি কি ঘটনা ঘটতেছে, কোয়ান্টাম মেকানিক্সের জগৎটা কিভাবে কাজ করে। হালকা একটু হইলেও আমি আইডিয়া দিতে পারলাম যে রিয়েল কোয়ান্টাম মেকানিক্স কিরকম, এটা দেখতে আসলে কিরকম, হাউ ইট সিমস লাইক। ওকে, যা যা দেখছি আমরা অনেকে ছোটবেলায় হচ্ছে অনেক টাইপের উল্টাপাল্টা জিনিসপাতি পড়ে আসছি, যে ইলেকট্রন হচ্ছে এমনে ঘুরে, ইলেকট্রন হচ্ছে অমনে ঘুরে, আবার ইলেকট্রন অরবিটালের মধ্যেও থাকে, ইলেকট্রনের সম্ভাবনা ঘনত্বও থাকে। তো এই জিনিসগুলোর মধ্যে আসলে একটা লজিক্যাল ফ্ল রয়ে যায়। তো সেই ফ্ল গুলা কাটানোর উপায়টা কি আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। উপায়টা হচ্ছে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। তুমি যদি একটু ভালো মতো ঠান্ডা মাথায় বসে 2-3 ঘন্টা পড়াশোনা করো, তুমি আসলে একটু একটু করে বোঝা শুরু করবা যে এখানে আসলে কি কি ঘটনা একত্রে অনেকভাবে ঘটতেছে। সো আমার ক্লাসগুলা তোমাদের, আমি আবারও বলতেছি, এই লেকচারগুলো তোমাদের 2বার করে দেখা লাগবে অ্যাটলিস্ট। আমি কিছু সাপ্লিমেন্টারি মেটেরিয়াল দিয়ে দিব, সেই সাপ্লিমেন্টারি মেটেরিয়ালগুলো তুমি যদি ফলো করো তাহলে ওভারঅল কোয়ান্টাম মেকানিক্সে তোমার কোনো ঝামেলা থাকবে না। আর তোমার যদি মনে হয় ভাইয়া আমার এত কিছু লাগবে না, আমি হুদা কামে পরীক্ষা দিতে চাই, আমি পরীক্ষা একটু ভালো করতে চাই, তাহলে ভাইয়া লাস্টে যে অংশটুকু আছে সেই অংশটুকু তুমি শুধু দেখবা যে কোয়ান্টাম সংখ্যাতে আমি এখানে যা যা লিখে রাখছি এর বাইরে তোমার আর কিছু প্রয়োজন পড়বে না। সো দ্যাটস ইট। এই ছিল হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমাদের দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল সেই অংশটা শুরু করব, এবং সেই অংশটা হচ্ছে ভয়ঙ্কর রকমের সোজা। এখানে কোনো ফিজিক্স নাই, শুধু কেমিস্ট্রি আছে, এবং কেমিস্ট্রি অনেক সহজ, ফিজিক্স অনেক আসলে একটু বড়দের সাবজেক্ট আর কি, ফিজিক্স একটু কঠিন জিনিস। সো এটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, সো দ্যাটস ইট। আমার ক্লাস হচ্ছে এই পর্যন্তই আজকে রইলো। সবাই ভালো থাকবা। খোদা হাফেজ।